আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের হালকেনস্টাইনের যে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম আছে সেগুলোর একাডেমিক ক্লাসে অনেক বেশি স্বাগতম। আজকে আমরা রসায়নের যে অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা জানি আমাদের কেমিস্ট্রির ৫ নাম্বার চ্যাপ্টার হচ্ছে এটা কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। তো এই চ্যাপ্টারটারই আমরা পার্ট 1 লেকচারটা কমপ্লিট করব। এই চ্যাপ্টারটা আসলে যখন শর্ট সিলেবাস আ আ তখন আসলে শর্ট করে দেওয়া ব্যাপারটা এরকম। বাট সমস্যা নেই। আমরা আসলে টোটালটা কমপ্লিট করব, কভার করব। তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু আসলে কমপ্লিট করে ফেলবা। চলো আমরা পার্ট 1 এর মধ্যে কতটুকু পড়ব সেটা তোমাকে একটু বলি। পার্ট 1 এর মধ্যে আমরা যে জিনিসটা পড়ব ধরো রাসায়নিক বন্ধন একেবারে বেসিক ধারণা। তার মানে হচ্ছে রাসায়নিক বন্ধনের ধারণা। হ্যাঁ? তারপরে চলে আসবে হচ্ছে ভাই আমাদের যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। রাসায়নিক বন্ধনের ধারণা, তারপরে আসবে আমাদের যোজ্যতা ইলেকট্রন। এরপরে ৩ নাম্বার পার্টের মধ্যে আমরা যে জিনিসটা পড়ব, আমাদের এই মানে পার্ট 1 এর মধ্যে আমরা যেই সকল জিনিস পড়ব, সেটা হচ্ছে ভ্যালেন্সি বা যোজ্যতা, ভ্যালেন্সি বা যোজ্যতা। তারপরে আছে হচ্ছে ভাই আমাদের যৌগমূলক, যৌগমূলক আমাদেরকে পড়তে হবে। জিনিসটা আমি ব্যবহার করি অনেক, বাট আমাদেরকে আরকি কনস্ট্রাকটিভ ওয়েতে যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো জিনিসটা। ওকে? এবং লাস্ট অফ অন একটা সেটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত। রাসায়নিক গঠন বা সংকেত যাই বলো না কেন, এই কয়টা জিনিস। রাসায়নিক সংকেতের প্রকারভেদ থেকে শুরু করে যাবতীয় কিছু, ওটা তখন নেক্সট পার্টের মধ্যে আমরা পড়াশোনা করব। চলো আমরা পার্ট 1টা তাহলে শুরু করি। প্রথমত রাসায়নিক বন্ধন জিনিসটা একটু বুঝি। আচ্ছা, ধরো আমি কিছু হচ্ছে যে জিনিসপত্র তোমার সামনে একটু উপস্থাপন করি তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমি হচ্ছে ভাই সোডিয়াম লিখলাম একটা, ঠিক আছে? আবার হচ্ছে Cl2 লিখলাম এখানে, আবার হচ্ছে এখানে লিখলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আবার এখানে লিখতেছি হচ্ছে আমি HCl, আবার এখানে লিখতেছি আমি হচ্ছে CH4। দেখো অনেকগুলাই হচ্ছে জিনিসপাতি আমি লিখেছি না? আচ্ছা বলো তো এখানে এখানে সোডিয়ামটাকে যদি আমি বলি এটাকে আমি পরমাণু বলবো নাকি অণু বলবো নাকি যৌগ বলবো নাকি মৌল বলবো, কি বলবো আসলে? মৌল বলবো। কি বলবো বলো তো? মৌল বলবো। এবং এই মৌলটার পারমাণবিক অবস্থা আকারে থাকে, দ্যাটস ওয়াই সেটা সোডিয়াম আকারেই থাকবে। এটা কিন্তু কোনো যৌগ না। আবার ক্লোরিন, এটা কিন্তু ক্লোরিন গ্যাসের একটা অণু, এটা কিন্তু কাইন্ড অফ একটা যৌগ। এখানে কিন্তু রাসায়নিক বন্ধন গঠন হওয়ার মাধ্যমে এটা অণু আকারে আছে। অণু গঠন হওয়ার সময় অবশ্যই একাধিক পরমাণু বা একাধিক মৌল লাগে, যেটা আমরা বেসিক হিসাব বুঝি অবশ্যই। তার মানে এটাও কিন্তু একটা যৌগ আকারে থাকবে, যৌগ অবশ্যই। ঠিক একই রকমভাবে আমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি সেটাও একটা যৌগ, HCl এর কথা বলি সেটাও একটা যৌগ। নিশ্চয়ই এগুলো আমাদের কি না? নিশ্চয়ই এগুলো আমাদের কোনো মৌল না, একাধিক মৌলের সমন্বয়ে গঠিত একটা HCl অণু বা HCl এর একটা যৌগ। ঠিক একই রকমভাবে মিথেনের কথা যদি বলি সেটাও একটা যৌগ। এবং এই সকল যৌগের ভিতরে আবার ডিফারেন্স আছে। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা কেমন যৌগ? এটা হচ্ছে কেমন যৌগ বলো তো? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আমার আয়নিক যৌগ। একই রকমভাবে মিথেন HCl সেটা আমার কেমন? সমযোজী যৌগ। HCl ও কিন্তু সমযোজী যৌগ, তুমি ঠিকই শুনছো। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী ভাই। তুমি যদি আয়নিক মনে রাখতা তাহলে এখন থেকে আর এটাকে ঠিক ভাববো না। আসলে এটা কি যৌগ? সমযোজী যৌগ। কিভাবে সমযোজী যৌগ হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাকে হচ্ছে যে এই লেকচারের মধ্যেই তুমি পাবা, পরে তুমি হচ্ছে যে এটা সেটা শিখো। ওকে, তাহলে বেসিক কনসেপ্টটা আমরা বুঝতে পারতেছি যে এই যে যখন আমরা সিম্পল একজনকে এটা লিখলাম সে আমাদের কি? মৌল। আমি যদি এটাকে এরকম ভাবে লিখি সোডিয়াম প্লাস, সেটাকে আমি কি বলবো? মৌল, যৌগ, অণু, আয়ন, কি বলবো আসলে? আয়ন বলবো। ঠিক আছে? সোডিয়ামের একটা আয়ন এমন বলবো। ওকে, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারতেছো যে আমি আসলে তোমাকে কোন জায়গাটা ধরাতে চাচ্ছি। সো আমাদের রাসায়নিক বন্ধন তখনই যেখানে রাসায়নিক যৌগ গঠিত হয়েছে, যৌগ গঠিত হয়েছে। যৌগ গঠনের ক্ষেত্রে রাসায়নিক বন্ধন। ঠিক আছে? তো আমাদের এই রাসায়নিক বন্ধনটা গঠন হয় আসলে কেন? খুব বাংলা কথা এবং স্বাভাবিক সিম্পল কথা, সেটা হচ্ছে রাসায়নিক স্থিতিশীলতা অর্জনের জন্য। রাসায়নিক রাসায়নিক স্থিতিশীলতা অর্জনের জন্য। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, স্থিতিশীলতা অর্জনের জন্য। কেমন এটা নিয়ে একটু কথা বলতে চাই যে পুরো রসায়নটা আসলে এই একটা শব্দের উপরে অনেক বেশি টিকে আছে। স্থিতিশীলতা, স্থিতিশীলতা, স্টেবিলাইজেশন। যার কাছে একটা ইলেকট্রন বেশি আছে ও একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হতে চায়, যার কাছে একটা ইলেকট্রন কম আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হতে চায়, যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারছে না সেই ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীল হতে চায়। বাট আলটিমেটলি সবার মেইন টার্গেটটা কি আসলে? স্থিতিশীলতা। স্থিতিশীলতা অর্জন, স্থিতিশীল হওয়া। তাই যেটার কথা বলতেছিলাম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন কনসেপ্টটা হচ্ছে এরকম যে মৌলসমূহ যৌগ গঠনের সময়, এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে, আমি এখানে যাচ্ছি পরে। এই যে দেখো যেটার কথা বলতেছিলাম আমি সেখানে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে এই যে দেখো এখানে পরমাণু সমূহ সুবিন্যস্তভাবে থাকে, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণু দুটি পরমাণুকে পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে।
মানে দুটি পরমাণু বা একাধিক পরমাণু পরস্পর স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? রাসায়নিক বন্ধন। তোমার বইয়ের মধ্যে এই জিনিসটা লেখা, আমি তোমাকে যে জিনিসটা লিখে দিচ্ছি তুমি সেটা সংকেতটাও পড়বা ভালো মতন। সেটা হচ্ছে যে যৌগে যৌগে মৌলসমূহ আচ্ছা মৌল ওখানেই হয়ে যেত আসলে। যৌগে মৌলসমূহ ইলেকট্রন এমনি না লিখি, এমনি লিখি, সমস্যা নাই। ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন মানে মেইনলি আসলে এই দুইটা কাজই ঘটে, ইলেকট্রন আদান প্রদান বা আদান প্রদান বা ভাগাভাগির মাধ্যমে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকেই যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকতেছে তাকে আমরা রাসায়নিক বন্ধন বলতেছি, তাকেই রাসায়নিক কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন বলে। এবং এবং এটা প্রচন্ড সুবিন্যস্ত একটা উপায়। এটা কখনোই হচ্ছে যে এলোমেলো এবং তোমার ইচ্ছা মতো ঘটতেছে বা আমার ইচ্ছা মতো ঘটতেছে বা স্যারের ইচ্ছা মতন ঘটতেছে বা যিনি বলতেছেন তার ইচ্ছা মতন ঘটতেছে, এমনটা মোটেও না। এবং যিনি আবিষ্কার করছিলেন তিনি জিনিসটা দেখতেছেন যে আসলে হইছে এরকম বা হয় এরকম, এবং সেটা আমরা পড়তেছি। ব্যাপারটা এরকম না যে উনি বলতেছে বলে এটা এরকম হচ্ছে, বিষয়টা এমন। এই জিনিসটাই আসলে রসায়নের ক্ষেত্রে প্রথমে একটু বোঝা লাগে যে আসলে জিনিসটা এমন না যে ধরো আমি বলছি তাই এটা এরকম ভাবে হচ্ছে, বা তুমি বলতেছো বা যিনি আবিষ্কার করছেন উনি বলছে বলে এরকমটা হচ্ছে, মোটেও না। জিনিসটা হচ্ছে এরকম যে এরকমটা হয়, উনি এটা বুঝেছেন, শিখেছেন এবং তোমাকে শেখানোর চেষ্টা করা হচ্ছে বা তোমাদের সামনে ব্যাখ্যা করা হচ্ছে, ব্যাপারটা এমন। সো আশা করি এটাই। দেখো 118টা যে মৌল আছে, এটা বিভিন্ন বিভিন্ন পরমাণু রয়েছে, এর মধ্য থেকে এক বা একাধিক মৌল নিয়েই অণু গঠিত হয়। এক বা একাধিক মৌল বা এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে যে অণুটা গঠিত করে। ধরো হচ্ছে যে সেম হওয়া লাগবে এমন তো না, এই যে HCl, এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন যুক্ত হয়ে HCl তৈরি করতেছে, একাধিক মৌল মিলে একটা অণু তৈরি করতেছে, HCl এর অণু। এখানে বলতেছে পদার্থের এই অণু পরমাণু সমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না, পরমাণু সমূহ সুবিন্যস্তভাবে থাকে। এটার কথা আমি বলতেছি, এই পরমাণু সমূহ অবশ্যই সুবিন্যস্ত কোনো একটা অর্ডারে যুক্ত থাকে, যে অর্ডারে যুক্ত থাকে, যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, সেটাকে আমরা বলতেছি রাসায়নিক বন্ধন। আশা করি বুঝতে পারছো, সহজ জিনিস। ওকে, সো এই রাসায়নিক বন্ধনটা বিভিন্ন ধরনের হতে পারে। মেইনলি এখানে 3টা বন্ধন নিয়ে বেশি আলোচনা করা হবে, এছাড়াও কিছু বন্ধন আছে, আমি এটা লিখে দিচ্ছি। এখানে যে বন্ধন নিয়ে আলোচনা করা হবে এবং যেগুলো তোমাকে পড়া লাগবেই মাস্ট একেবারে, সেটা হচ্ছে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ড। এটাকে তো মানে আয়নিক বন্ধনকে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বলা হয় বা স্থির তড়িৎ বন্ধনও বলা হয়। ওকে, এরপরে হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধন বা এটার নামটা কি বলো? কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, আর তারপরে হচ্ছে ধাতব বন্ধন বা সেটাকে বলা হয় হচ্ছে আমার মেটাল বন্ড। ধাতব বন্ধন বা মেটাল বন্ড, এই 3টা নিয়ে আমরা বিস্তারিত এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। এছাড়াও আরো কিছু বন্ধন রয়েছে যেগুলো আসলে খুব বেশি প্রাইমারি বন্ধন এরকম না, যেগুলো আসলে সেকেন্ডারি বন্ধন হিসেবে আছে। যেমন আমি তোমার সাথে যদি একটু লিখে দিই, তোমার সাথে যদি একটু অ্যাড করি এক্সট্রা, সেটা হচ্ছে ধরো ওখানে 3টা লেখা হয়েছে তো, তাই না? আমি এটাকে 4 নাম্বার দিয়ে লিখলাম। তাহলে এখানে আয়নিক বন্ধন পাইছো, সমযোজী বন্ধন পাইছো, ধাতব বন্ধন পাইছো। আমি এখানে লিখবো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন একটা। এগুলার সাথে একটু ভাবে পরিচিত থাকা ভালো ভাই। হ্যাঁ, তোমাকে অবশ্যই বেসিক তোমার যেটুকু নিড, যেটুকু জরুরি, সেটুকু তো তুমি কমপ্লিট করবাই, তার সাথে একটু এক্সট্রা করে জেনে রাখবা সন্নিবেশ সমযোজী বন্ধন, যেন তুমি নিজে কোনো জায়গাতে কনফিউজড হয়ে থেমে না যাও। সমযোজী বন্ধন এটা পাবা, আমি আলোচনা করে দিব, সমস্যা নেই। সন্নিবেশ সমযোজী বন্ধন। তারপরে 5 নম্বরে আসো, 5 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন। এগুলাও কিন্তু বন্ধনের প্রকারভেদ। হ্যাঁ, বাট আমাদের যতটুকু পড়তে হবে সেটা তো আসলে ম্যাটার, আসলে এতগুলা পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের উপরে 3 পর্যন্ত যাইলেই হবে। এরপরে আসো সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, তারপরে ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধনের আবার বেশ কিছু প্রকারভেদ আছে। ভ্যান ডার ওয়ালস বন্ধন, এটার আবার বেশ কিছু প্রকারভেদ আছে। তো যাক, আমরা এখন আসলে এগুলোর ভিতরে এত বেশি যাব না। আমরা জানি যে আয়নিক বন্ধন যেটা, সেটা আসলে আয়ন গঠনের মাধ্যমে হয় বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। যেমন খুব সিম্পল উদাহরণ যদি আমরা দেখি, এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড যে জিনিসটা,
সোডিয়াম ক্লোরাইড যে জিনিসটা, এখানে সোডিয়ামটা আসলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে এবং ক্লোরাইডটা একটা ইলেকট্রন মানে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়ন হয়েছে, তারপরে তারা স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যুক্ত আছে। এটা হচ্ছে আয়নিক বন্ধনের একেবারে খুবই 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 বেসিক কনসেপ্ট। তো সমস্যা নাই, আমরা ধীরে ধীরে যাই, যখন আমরা ইলাবোরেটলি পড়বো তখন তো থাকবেই। তার আগে আমি তোমাকে একটু বলে দিচ্ছি। ঠিক একই রকমভাবে সমযোজী বন্ধন যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, সেটা দ্বিতীয়কের নিয়মও ফলো করতে পারে, অষ্টকের নিয়মও ফলো করতে পারে, বাট ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে, মানে ওই ইলেকট্রনটা ওরও থাকবে, আবার ও যার সাথে বন্ধন তৈরি করতেছে তার সাথেও থাকবে। ওকে, এবং তারপরে যদি চলে আসো ধাতব বন্ধন যেটা, সেটা হচ্ছে আসলে একটা ধাতু যেভাবে গঠিত হচ্ছে মুক্ত ইলেকট্রন দ্বারা যুক্ত, এই কথাটা বলা হয় ধাতব বন্ধনের জন্য। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন দ্বারা যুক্ত হয়। তো আমরা যাবো ধীরে ধীরে। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারতেছো। এবং এছাড়া এখানে আমি বেশ কিছু বন্ধন দিছি, ইভেন এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপরে হাইড্রোজেন বন্ধন তুমি পরে পাবা। সন্নিবেশ সমযোজী বন্ধনটা তুমি যৌগমূলক যখন পড়বো এই চ্যাপ্টারে আর কি, তখনই দেখতে পাবা যে হ্যাঁ আছে তো ভাইয়া। ওকে, সো চলো তাহলে বুঝা গেছে নিশ্চয়ই জিনিসটা। এরপরে আমরা চলে যাব হচ্ছে এই অধ্যায় শেষে পাঠ শিক্ষার্থীরা কি শিখবে এটা আমরা এখন আর প্রয়োজন নাই, ডিরেক্ট আমাদের প্রথম অংশটা সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন পড়বো, যোজ্যতা ইলেকট্রন পড়ার পরে আমরা যোজ্যতা পড়বো, ভ্যালেন্সি বা যোজনী বা যোজ্যতা যাকে বলে। আর এখানে বলতেছি আমরা যোজ্যতা ইলেকট্রন, দুইটার কনসেপ্ট একটু আলাদা, একটু ডিফার করে জিনিসটা। কিভাবে আলাদা হচ্ছে সেখানেও আমরা যাবো, সেটাও আমি বারবার এতবারই বলবো আসলে যে তুমি আসলে মনে রাখতে বাধ্যই হবা, কোনো সমস্যা হবে না, প্লাস তুমি তো নোট করতেছই। আবার আরেকটা খুব জিনিস সেটা হচ্ছে যে যেটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে যে পাবো আসলে, সেটা হচ্ছে জারণ সংখ্যা। দেখো, যোজ্যতা ইলেকট্রন এক কথা, যোজ্যতা ইলেকট্রন মানে তো এটা ইলেকট্রন, বুঝতেই পারতেছো। শুধু যোজ্যতা এবং জারণ সংখ্যা, এর সাথে হচ্ছে একটা ডিফারেন্স, মানে এর সাথে একটা পার্থক্য, এর সাথে মানে এই দুইটা কাকে বলে, কি বুঝায়, হ্যান ত্যান, এর নিয়ে অনেক কোয়েশ্চেন করতে পছন্দ করেন স্যারেরা। এবং খুব ফেমাস একটা নাম্বার কোয়েশ্চেন, এটা তুমি লিখে রাখতে পারো এখনই, যে যোজনী বা যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে 3টা 4টা 5টা পার্থক্য লিখো। এবং আসলেই কিন্তু পার্থক্য আছে, বা বলতে কি বুঝো, যে কোনো কোয়েশ্চেন এখান থেকে হইতে পারে। ওকে, সো আমরা ওই কনসেপ্টগুলো ভালো মতন আসলে শিখবো, দেখবো। প্রথমে চলো আগে যোজ্যতা ইলেকট্রন বুঝি। যোজ্যতা ইলেকট্রন মানে বুঝাচ্ছে একটা ধরো মৌল, ধরে নাও কোন একটা মৌলকে ধরবা তুমি, সাপোজ আমি সোডিয়ামকেই চিন্তা করতেছি। সোডিয়াম যে মৌলটা, এই সোডিয়াম মৌলের স্তর কয়টা ভাই, শক্তি স্তর কয়টা বলো তো? মানে সোডিয়াম মৌলের শক্তি স্তর না, মানে সোডিয়াম মৌলের ইলেকট্রন কয়টা আসলে? অবশ্যই আমরা জানি যে সোডিয়াম মৌলের ইলেকট্রন হচ্ছে 11টা, জানি না? জানি নিশ্চয়ই। ধরো সোডিয়াম মৌলটাকে আমরা লিখলাম, ইলেকট্রনগুলোকে আমরা প্রকাশ করতেছি ধরে নাও ভাই যে হোয়াইট কালার এরকম ভাবে দিয়ে। তো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসলে কয়টা থাকতে পারে? 2টা থাকতে পারে। এগুলো কিন্তু আমরা পড়ছি পরমাণুর গঠন, পদার্থের গঠন ওই চ্যাপ্টারগুলোতে। পরের শক্তি স্তর যেটা, সেটাতে ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো তো? 8টা থাকতে পারে, তাই না? এর তো টোটালে 11টা, তাহলে 8টা থাকলো। দেখো 8টা ইলেকট্রন আমরা দিলাম পরবর্তী শক্তি স্তরে, তাহলে 10টা হয়ে গেছে। আরেকটা কোথায় থাকবে? এই যে ধরে নাও এখানে একটা আছে, 11টা না? এবং এখানে যদি শক্তি স্তরগুলো যদি আমি তোমাকে নাম বলতে বলি, তুমি পারবা না কোনটা কোন শেল, কোনটা কোন শক্তি স্তর। প্রথম শক্তি স্তর যখন, যেখানে এন এর মানটা হচ্ছে 1, সেটাকে আমরা কি বলতাম? কে শক্তি স্তর, তাই না? কে এল এম এন ও পি এরকম ভাবেই তো আগাইতো। তাহলে প্রথম শক্তি স্তর যেটা, এটাকে কোন শেল বলবো আমরা বলতে পারি কে শেল। তার পরের শেলটা আসলে কি আমাদের? এল শেল। তার পরের শেলটা আমাদের কি আসলে? কে এল এম এরকম ভাবেই তো আগাবে। সো কে শক্তি স্তরে এন এর মানটা আসলে কত ভাই বলো তো? 1। এখানে এন এর মানটা কত আসলে? 2। এন এর মানটা এখানে কত আসলে? 3। এগুলো তো আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ছি রে ভাই, পড়ছি না? স্মল এন এর মানটা কত এখানে? 3। এবং একটা সেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে? সেটার কি? 2n² সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এই জিনিসগুলো আমরা পড়েছি না? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এবং এখানকার 2n² এর সর্বোচ্চ মান হতে পারে কিন্তু 32। 2n² এর সর্বোচ্চ মান কত হবে? 32। এমন না যে তুমি 5 নম্বর শক্তি স্তর, তাই এর মান 5 দিয়া সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 50টা প্রবেশ করাবা। 50টা প্রবেশ করবে না, কেন? কারণ উপশক্তি স্তর, ওই যে এসপিডিএফ, এগুলা কত বলবো রে, আগের পরের মধ্যে চলে যাচ্ছি। তো এসপিডিএফ, এসে কয়টা ইলেকট্রন যায়? 2টা। এর বাইরে কি কোনো তোমার কাছে উপশক্তি স্তর আছে বা অরবিটাল আছে? মানে সাবশেল আর কি, অরবিটাল তো না, এরা উপশক্তি স্তর আছে? নাই। এসে কয়টা ইলেকট্রন যায়? 2টা। পি এ কয়টা ইলেকট্রন যায়? 4টা। ডি এ কয়টা ইলেকট্রন যায়? 10টা। এফ এ কয়টা ইলেকট্রন যায়? 14টা। সবগুলা যোগ করো দেখো, 2 তারপরে 6 তারপরে 10 তারপরে 14 যোগ করে দেখো 32 পাবা। 32 পাবা। তারপরে যেটা যদি কোনো আরেকটা শক্তি, মানে আরেকটা যদি আমাদের সাবশেল বা আরেকটা ধরো হচ্ছে যে হ্যাঁ সাবশেল আবিষ্কার হয়, তাহলে ওখানে দেখবা হচ্ছে যুক্ত হচ্ছে 18টা ইলেকট্রন, ওটা হবে হচ্ছে জি, তখন দেখবা ঠিকই 50 হচ্ছে। বাট এখন পর্যন্ত আমাদের যে 118টা মৌল, তাদেরকে আসলে ইলেকট্রন বিন্যস্ত করার জন্য এই 4টাই আমাদের এনাফ। দ্যাটস ওয়াই সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই 4 জনই তো হইতে পারে, আর বেশি তো না। তো 4 জনের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারে? 32টা। ওই 32টাই হয়ে গেছে। ক্লিয়ার? এমন। আচ্ছা, তো যাই হোক, আমরা যে কনসেপ্টে ছিলাম সেটা হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন, যেটা বললাম। দেখো এটার সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? এই যে সোডিয়াম মৌলের জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে এম শেল।
এম সেল, এটা না সর্ববহিষ্ঠ শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর বা এম সেল। আমি যদি বলি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় এটা দেখো তো একটু। আমি যদি বলতাম ধরো তোমাকে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হইতো, এটা একটা মাত্র ইলেকট্রন থাকতো, তাই না, একটা মাত্র ইলেকট্রন। এবং এটা আসলে কোন সেল, এটা হচ্ছে আমাদের কে সেল, কে সেল। তাহলে তুমি বলো একটু যে সোডিয়াম এটার জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা, হাইড্রোজেনের ক্ষেত্রে জন্য কি সর্ববহিষ্ঠ শক্তি স্তর সেটা? উত্তরটা হচ্ছে না। সোডিয়ামের জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে এই এম সেল, ঠিক একই রকম ভাবে হাইড্রোজেনের জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তর কি, কে সেল। হিলিয়ামের জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তর কিন্তু কে সেল, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ইলেকট্রনের যে স্তর, এই স্তরের ভিতরে একটাকে বলা হয় যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর হচ্ছে কোনো একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা, সেটাই হচ্ছে তার যোজ্যতা স্তর। এই কথাটা কি মনে থাকবে? যোজ্যতা স্তর, যোজ্যতা ইলেকট্রন তো আমি চলে আসবো এখনই তোমার জন্য ডাল ভাত হয়ে যাবে এই জিনিসটা। তাহলে যোজ্যতা স্তরের কথা কি বলতেছি, যোজ্যতা স্তর বা যোজ্যতা সেল যাই বলো না কেন তুমি, তাহলে এটাকে আমরা কি বলবো, কোন মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা, কোন মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরটাই হচ্ছে তোমার যোজ্যতা স্তর। হ্যাঁ, সর্ববহিষ্ঠ শক্তি স্তর, কোন মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরটাই হচ্ছে যোজ্যতা স্তর। আর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাই তাহলে কি, তার যোজ্যতা ইলেকট্রন। বুঝছো, যোজ্যতা স্তর বুঝছো। আর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে বা যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকবে সেটাই যোজ্যতা ইলেকট্রন, তার মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। সর্ববহিষ্ঠ স্তরে যে ইলেকট্রন থাকবে, যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন থাকে, সেটি ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। বুঝা যাচ্ছে কনসেপ্টটা? যোজ্যতা ইলেকট্রন। এখন যদি আমি বলি অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন তাহলে কত, কি বলবা আসলে? অক্সিজেনের মৌল সংখ্যা কয়টা? ধরো আমাদের কি সবগুলাই কি এরকম ফিগার আউট করে দেখার দরকার আছে? না, নিশ্চয়ই। অক্সিজেনের আমার পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 8। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, প্রথম শক্তি স্তরে কয়টা যায় ইলেকট্রন? 2টা যায়। তারপরে শক্তি স্তরে কয়টা যায় ইলেকট্রন? 6টা যায়, তাই না? তাহলে 2 6 6টাই তো দ্বিতীয় শক্তি স্তরে তো তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর। 2 আর 6 তো 8টা হয়েই গেল। দ্বিতীয় শক্তি স্তরে তো সর্বোচ্চ 8টা ইলেকট্রন যেতে পারে, সেখানে 6টা আছে, 6টা চলে গেল। তার মানে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা অক্সিজেনের ক্ষেত্রে? 6টা। এই যে কনসেপ্টটা, সোডিয়ামেরও একটা, হাইড্রোজেনেরও একটা, বাট সমস্যা তো নাই, তাদের তো যোজ্যতা শক্তি স্তর আলাদা। আর কোনো একাধিক মৌলের যোজ্যতা ইলেকট্রন এক হইতেই পারে, কোনো বিষয় না। যেমন সোডিয়াম গ্রুপের যেটি আছে সবার হচ্ছে একটা করে, সবার এক গ্রুপের প্রত্যেকটা, এটাই হচ্ছে যে গ্রুপের একটা তাৎপর্য, বুঝছো? গ্রুপের এই যে গ্রুপ আছে না ভাইয়া, বুঝছো, আমার পর্যায় সারণীতে যে গ্রুপগুলো আছে এটাই কিন্তু গ্রুপের তাৎপর্য, যে কোনো একটা গ্রুপের যে কোনো একটা মৌলের যোজ্যতা ইলেকট্রন যত, ওই গ্রুপের প্রত্যেকটা মৌলের যোজ্যতা ইলেকট্রন তত, ওই গ্রুপের প্রত্যেকটা মৌলের যোজ্যতা ইলেকট্রন তত। যেমন ধরো এই যে আমি বলতেছি এখানে হচ্ছে ভাই তোমাদের এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। আমি যে ধরো হচ্ছে যে 1 নাম্বার গ্রুপের সবগুলা মৌলকে লিখলাম। সোডিয়ামের কয়টা? একটা না? তুমি দেখো এই গ্রুপে যতগুলা মৌল আছে সবার যোজ্যতা ইলেকট্রন কত? 1। যোজ্যতা ইলেকট্রন একটি। এখন হ্যাঁ, যোজ্যতা স্তর অবশ্যই আলাদা। সোডিয়ামের স্তরটা কত? কোন শক্তি স্তর ছিল? এম। প্রত্যেকের শক্তি স্তর কি এম হবে? কখনো না। প্রত্যেকজনের সেপারেট হবে। ঠিক একই রকম ভাবে যদি আমি তোমাকে বলি এই যে অক্সিজেনের যে গ্রুপটা আছে না, ও স্যার সেল টি পচা, এমন দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলেনিয়াম, এই প্রত্যেকেরই যোজ্যতা ইলেকট্রন কত হবে বলো তো? 6 হবে। প্রত্যেকের যোজ্যতা ইলেকট্রন 6 হবে, হইতেই হবে, মাস্ট। তুমি লিখে নাও, বুঝছো জিনিসটা? এটা কিন্তু একটা গ্রুপের তাৎপর্য আবার। তো যাক, এটা মেইনলি আমার এস ব্লক মৌল এবং পি ব্লক মৌলের জন্য বেশি খাটে, তো ওটা নিয়ে বিষয় না। তুমি তাহলে আশা করি বুঝতে পারছো এই যোজ্যতা ইলেকট্রন জিনিসটা কি। সর্ববহিষ্ঠ শক্তি স্তর বা যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে কোনো একটা মৌলের জন্য সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। এটা আসলে আমাদের লাভ হবে কি? আমরা যোজনী
এবং জারণ মান দুইটাই আসলে যোজ্যতা ইলেকট্রন থেকে অ্যাজিউম করতে পারি, কনজিউম করতে পারি, চিন্তা করতে পারি। যাচ্ছি সেখানে যোজনী বা যোজ্যতাতে যাচ্ছি তো পরে। ওকে, সো এখানে দেখো কি বলতেছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। কঠিন কিছু বলে ফেলছি না এগুলা জিনিস? যেমন পটাশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে কক্ষপথে যথাক্রমে 1টি এবং 6টি করে ইলেকট্রন বিদ্যমান, তার মানে তাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 1টা আর 6টা। এই যে দেখো এই কনসেপ্টটা দেখানো হয়েছে। এখানে পটাশিয়াম দেখাইছি, আমরা সোডিয়াম দেখাইছি, এখানে অক্সিজেন দেখাইছি, আমরা অক্সিজেনকেও দেখাইছি, হাইড্রোজেনকেও দেখাইছি। ডান, বুঝছো আশা করি? কঠিন কিচ্ছু না, ভালো মতো নোট ডাউন করে ফেলো। ওকে, দেখো এখানে কে এর যোজ্যতা ইলেকট্রন 1টি, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। নিচের তালিকায় কিছু মৌল এবং তার যোজ্যতা ইলেকট্রন দেওয়া হলো। যেমন ফ্লোরিন, তুমি নিজে নিজে কনসেপ্ট করে চিন্তা করে দেখো তো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। একটাতে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। পরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা থাকতে পারে, কিন্তু আসে কয়টা আসলে? ফ্লোরিনের জন্য তো 9, মানে লাগে আসছে 7টা, তার মানে এর যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7। দেখো এর যোজ্যতা ইলেকট্রন কত হবে? এই যে দেখো, এই যে আর তো কক্ষপথই নাই, এই যে এখানে কক্ষপথ কয়টা দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে যোজ্যতা ইলেকট্রনের লিস্ট দেওয়া আছে। দেখো নাইট্রোজেনের 2 এর পরে 5, তার মানে সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 5টা। দেখো যোজ্যতা ইলেকট্রন কত? 5। একই রকম ভাবে ফ্লোরিনের 2 এর পরে 7টা, যোজ্যতা ইলেকট্রন কত? 7। ফসফরাসের 2, তারপরে 8, 10, তারপরে কয়টা? 5টা, তার মানে এখানে হচ্ছে দেখো 5। তারপরে ক্লোরিনের দেখো, ক্লোরিন আর ফ্লোরিন তো সেম গ্রুপ, 7টাই থাকবে। 2, 10, তারপরে হচ্ছে 7 দিয়ে 17। দেখো 2, 8, 10, 10 আর হচ্ছে 7, 17। দেখো যোজ্যতা ইলেকট্রন কত? 7। একই রকম ভাবে ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করি, ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপে যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে বলো? 2টাই হবে। 2, 8, 8, 2। দেখো যোজ্যতা ইলেকট্রন কত হয়েছে? 2 হয়েছে। বুঝা গেছে? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে জয়টা ইলেকট্রন থাকবে, সেটাই হবে তার যোজ্যতা ইলেকট্রন, বাংলা হিসাব। তো আশা করি বুঝতে পারছো, মোটেও কঠিন কিচ্ছু জিনিস না। চলো আমরা যদি এই জিনিসটা একটু দেখি। এখানে নাইট্রোজেন এবং কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রে এল কক্ষপথই হলো সর্বশেষ কক্ষপথ, যেহেতু সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন রয়েছে, তাই তার যোজ্যতা ইলেকট্রন 5টি, বাংলা হিসাব। এখন আমরা কক্ষপথের হিসাবটাও তো করে দিলাম তোমাদেরকে, ওটা তো আমরা আগেই পড়ে রাখছি। এন এর মানটা, স্মল এন এর মান যদি 1 হয় তাহলে সেটা কোন শেল? কে শেল। পরেরটা কি হবে? এন এর মান 2 হলে সেটা এল, তারপরেরটা এম, তারপরেরটা এন, তারপরটা ও, পি, এরকম ভাবে চলতে থাকবে শেল। আসলে একক কাজ করতে হবে, চলো একা একা একটু কাজ করি। এখানে বলতেছে ফসফরাস, তার আগে আছে ফ্লোরিন, তার আগে আছে ক্লোরিন এবং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা বের করো। আরে বাবা তুই করেই রাখছিস, ওই তো করে রাখছে। ধরো আমি যদি বলে দিই ফ্লোরিনের কত আসলে বলো তো ভাইয়া? 9, তার মানে হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 7, এটা হচ্ছে তোমার কে শেলে যাবে, তারপরে এটা যাবে হচ্ছে এল শেলে। ফ্লোরিনের পরে আছে তোমার ফসফরাস হচ্ছে ভাই 15 করা আছে কিন্তু, তারপর আমি করতেছি 2, তারপরে এল শেলে কত যেতে পারে? 8টা যেতে পারে, 8 তো 15 তো পূরণ হয়নি, 10 হয়েছে। কে এল এম সেলে কয়টা যাবে তাহলে? 5টা, তার মানে এর যোজ্যতা ইলেকট্রন কয় তো? 5। তারপরে আছে হচ্ছে মনে করো ক্লোরিন, ও তো করে রাখছে রে বাবা, সেম জিনিস করে রাখছে, 17। তাহলে 2, 8, 10 আর এটা হচ্ছে 7, তার মানে কয়টা? 7টা। এম এর পরে এন সেলও লাগবে আমাদের। তারপরে আছে ক্যালসিয়াম হচ্ছে ভাই তোমাদের 20। তাহলে প্রথম শক্তি স্তরে যায় কয়টা? 2টা। পরের শক্তি স্তরে 8টা। পরের শক্তি স্তরে আসলে 8টা, আমি জানি এখানে 18টা যায়, কিন্তু এইখানে আসলে আমাদের 8টাই যাবে, এটার কনসেপ্টে আমি যাচ্ছি পরে। 8, 10, 18 হয়েছে, 18 আর এখানে হচ্ছে 2, 20। কেন যায় এখানে? কারণ 3 নাম্বার শক্তি স্তরে আসলে সেখানে আসলে কত থাকে বলো তো? 3s থাকে, 3p থাকে, তারপরে 3d থাকে। এবং 3D-তে ইলেকট্রন 10টা প্রবেশ করে, কিন্তু 3D-তে প্রবেশ করার আগে আসলে 4s-এ প্রবেশ করবে, কারণ 4s-এর শক্তি কিন্তু কম। তুমি কিন্তু জানো জিনিসটা। তার মানে এর তো যোজ্যতা স্তর কত? 4 নিশ্চয়ই, সর্ববহিষ্ঠ শক্তি স্তর যেটা, তাই না? সো তাহলে এখানে আসলে ওই জন্যই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। আর এই যেখানে দেখো 2 আর এখানে 6টা যায়, দ্যাটস ওয়াই 8টা থাকে। বাট D-তে ইলেকট্রন প্রবেশ করে না। এরপরেও যদি আরো ইলেকট্রন থাকতো তখন যে D-তে প্রবেশ করতো। কনসেপ্টটা এরকম, তখন যে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করতো। মানে তুমি সংখ্যার দিকে চিন্তা করতে গেলে 4 হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর অবশ্যই, বাট শক্তির দিকে চিন্তা করতে গেলে 3D এরও আগেও কোথায় প্রবেশ করবে ইলেকট্রন? 4s-এ। কোন নীতি অনুযায়ী জানি আমরা সেটা? আউকবাউন্ড নীতি অনুযায়ী জানি আমরা সেটা, ঠিক আছে না? আউকবাউন্ড নীতি অনুযায়ী জানি না আমরা SS, PS, PS, DPS, DPS, FDPS, FDPS, এই যে সিকোয়েন্সের ভিতরে ইলেকট্রন সমূহ প্রবেশ করবে, তো জানা কথা। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এবার আমরা যাব হচ্ছে আমাদের এই পরের অংশটার মধ্যে। দেখো সেটা হচ্ছে আমাদের যোজনী বা যোজ্যতা, ভ্যালেন্সি। আমরা যোজ্যতা ইলেকট্রন পড়তেছিলাম, এখন আগের জিনিসটা ছিলই হচ্ছে ইলেকট্রন, মানে যাই হোক জিনিসটা হবে হচ্ছে ইলেকট্রন। আর এই যে যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি, এই জিনিসটা আসলে কি? ওকে, এই জিনিসটা খুব মজাদার একটা কনসেপ্ট। যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। যোজ্যতা ইলেকট্রন মানে কিন্তু আমি আবারও বলতেছি, জিনিসটা কি? ইলেকট্রন। বুঝাইতে যাচ্ছে যোজ্যতার পরে তো ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কি থাকবে? ইলেকট্রন থাকবে। কয়টা? সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী জিনিসটা হচ্ছে কোনো একটা মৌল তার নিকটবর্তী, ভালো করে বুঝবা, ভালো করে বুঝো, কোনো একটা মৌল তার কি করতে চাইছে?
স্থিতিশীলতা অর্জন করতে চায় না? হ্যাঁ। সো স্থিতিশীলতা অর্জন মানে কি আসলে? যে মৌলই হোক না কেন, সে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটার ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক কাঠামোটা অর্জন করতে চায়। ব্যাপারটা এরকম না? সো যোজনী বা যোজ্যতা হচ্ছে কোনো একটা মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামোটা অর্জন করার জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ত্যাগ করা লাগে অথবা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন প্রয়োজন পড়ে সেটাই হচ্ছে তার যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি। জিনিসটা বুঝছো? আমি আগে সংজ্ঞাটা লিখে দিই, তারপরে হচ্ছে তোমাকে আমি বই থেকেও পড়াবো, তারপরে হচ্ছে তোমাকে ওই মানে উদাহরণটার ভিতরে নিয়ে যাবো, আসলে ওটা সব থেকে জরুরি। সো যোজনী বা যোজ্যতা বলবো আমরা কোনো মৌল তার নিকটবর্তী এটা আসলে কেন করতে চায় বলতো? সে সর্বহিত মানে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা কেন অর্জন করতে চায়? অবভিয়াসলি স্থিতিশীলতা অর্জনের জন্য। তো তুমি লিখতে পারো কোনো মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য তার নিকটবর্তী, তো আমরা হচ্ছে যে সব একেবারে পরিপূর্ণভাবে একেবারে লিখি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে ধরো হচ্ছে তার নিকটবর্তীটাকে পরে একটু ওদিকে দিয়ে দিই। কিসের জন্য আসলে করে এটা? স্থিতিশীলতা অর্জনের জন্য। কোনো মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য কোনো মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো কোনো মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জন করতে বা ইলেকট্রনিক কাঠামোতে যাইতে, যাই বলো না কেন, অর্জন করতে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সেটাই হচ্ছে তার যোজ্যতা। কেউ ত্যাগও করতে পারে, মানে যার কাছে বেশি আছে, ধরো যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সেটাকে আমরা কি বলতে পারি? তার যোজ্যতা। যেমন ধরো আমি যদি বলি অক্সিজেন 8 1s2 2s2 1s2 2s2 2p4 2p6 হয়ে গেলেই তো হয়ে যেত, এবং 2p6 অক্সিজেনের অক্সিজেনের কাছাকাছি কে আছে? নিয়ন, সেটা কিন্তু হচ্ছে 10। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি হচ্ছে ক্যালসিয়ামটা কত? 20 1s2 2s2 ক্যালসিয়াম না, ধর ফসফরাস দে, মানে দুইজনেরই সমান হয়ে যাবে, আসলে সমানও হইতে পারে, আমি ক্যালসিয়ামও দিচ্ছি। 19 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এর কাছাকাছি কে আসে আসলে ভাই? আর্গন 18, এর কত? 19। তার মানে সে যদি এইখান থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, এখান থেকে যদি সে আসলে একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, দেখো এখান থেকে যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয় তাহলে সে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশনটা পেয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এ যদি দুইটা ইলেকট্রনকে গ্রহণ করতে পারে অক্সিজেন, তাহলে সে নিয়নের কনফিগারেশনটা পেয়ে যাবে। তার মানে এতে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, মানে ত্যাগ করার দিক থেকেও অনেক দূরে আছে, বরঞ্চ গ্রহণ করার দিকে বেশ কাছে আছে। এই যে এই কনসেপ্টগুলো তোমাকে বুঝতে হবে, জানতে হবে। সো অক্সিজেনের ক্ষেত্রে যেটা কাছে আছে, মানে আর সে দুইটা ইলেকট্রন পাইলে নিয়নের ইলেকট্রন বিন্যাসে চলে যাবে। ফ্লোরিন আর মাত্র একটা ইলেকট্রন পাইলে নিয়নের ইলেকট্রন বিন্যাসে চলে যাবে। স্থিতিশীলতা অর্জনের জন্য সে নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাসের আসলে ইলেকট্রনিক কনফিগারেশন বা কাঠামোতে যাইতে চায়। সো ওই জিনিসটাই কথা বলা এখানে। ফসফরাস না, আমি এখানে দিছি হচ্ছে পটাশিয়াম এবং অক্সিজেন। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি বা যোজ্যতা আসলে কত ভাইয়া? 2। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যোজনী বা যোজ্যতার ক্ষেত্রে প্লাস মাইনাস উল্লেখ করতে হয় না, সেটা +2 না -2 হ্যান এগুলো কখনোই উল্লেখ করতে হবে না। এটা উল্লেখ করতে হবে কোথায়? জারণ সংখ্যাতে। এবং যোজনী সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। এখানে আমি এই বৈশিষ্ট্য দুইটা হচ্ছে যে সুন্দর মতন লিখে দিই, সেটা হচ্ছে যে এটা ধনাত্মক বা ঋণাত্মক নয়, ধনাত্মক বা মানে আমরা তো জানি আসলে যে যেহেতু প্লাস উল্লেখ করতেছি না তার মানে প্লাস, কিন্তু এটা আসলে মানে প্লাস মাইনাস চার্জ যুক্তই না, এটা চার্জ যুক্ত নাই, সিম্পল কথা, ধনাত্মক বা ঋণাত্মক নয়। ঠিক আছে। আর আরেকটা বৈশিষ্ট্যটা কি? সবসময় পূর্ণ সংখ্যা হবে, সর্বদা পূর্ণ সংখ্যা হবে। ডান, এটাই কথা।
ওকে, আচ্ছা। সো 1:2:2 2p6 এই হচ্ছে মেইন কনসেপ্ট, যে তোমার যোজনী বা যোজ্যতা জিনিসটা কাকে বলে। যোজনী বা যোজ্যতা হচ্ছে কোনো একটা মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো অর্জন করতে চায়, কেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। সেটা অর্জন করতে তাকে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে অবশ্যই তুমি এটা আসলে ওই এর সাথে ঠিকই ডিফারেন্স করতে পারছো। যোজ্যতা ইলেকট্রনের, যোজ্যতা ইলেকট্রন কি ছিল? এর যোজ্যতা ইলেকট্রন কত? এই যে এটা ছয়টাই তো যার যোজ্যতা ইলেকট্রন, কিন্তু এখানে যোজনীর মান কত? আলাদা না? বা এক্সাক্ট যোজ্যতার মান কত? সেটা আলাদা না? সেটা কত? সেটা তো হচ্ছে 2। বুঝতেছো জিনিসটা? এই হচ্ছে তোমার কনসেপ্ট। ওকে, সো চলো আমি যদি এটার এখন সংজ্ঞায়িত দেখি। ওকে, একে অপরের সাথে সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে। অনুগঠনকালে মানে কারা অনুগঠন করে? আমাদের যে মৌল আছে তারা। অনুগঠনকালে মৌলের একটা পরমাণুর সাথে অপর পরমাণুর মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। একটা মৌলের সাথে অপর আর একটা মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। এই জিনিসটাকে পেঁচায়া খুব বলতেছে এরা, এত চিন্তা করার কিচ্ছু নাই। জিনিসটাকে দেখো, আমরা স্বাভাবিকভাবে বলি। সাধারণত সব সময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়। কোনো একটা মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, সেই সংখ্যাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। আরও প্যাচ দিতেছে, কিন্তু এটাও সত্য। ধরো আমি যে বলতেছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা ম্যাগনেসিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারছে বলো তো? 2টার সাথে না? এটা বলতেছে যে ক্লোরিন জয়টার সাথে যুক্ত হবে। ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু আসলেই 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, আসলেই 2। এটা কিভাবে তুমি ব্যাখ্যা করবা? আমি যে কনসেপ্টটা বললাম সেটাতে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক বিট, ম্যাগনেসিয়ামের কত, পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে 2 তারপরে 8 আর হচ্ছে 2। তাহলে এই 2 যদি সে ত্যাগ করে দেয়, তাহলে সে নিয়ন 10-এর আসলে ইলেকট্রন বিন্যাসটা পেয়ে যাবে না? তার তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস, ওই যে দেখো, ওই তো এই জন্য ত্যাগ করে দেয় 2টা, দ্যাটস ওয়াই ওইটা। এমন ইজিলি বলতে পারো। ঠিক একই রকম ধরো হচ্ছে যে H2O পানি, একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? এখানে কিন্তু ওই কনসেপ্টে বলা আছে একটা হাইড্রোজেন পরমাণুর সাথে জয়টা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে। কয়টার সাথে? 2টার সাথে। একটা অক্সিজেন পরমাণু কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টার সাথে না? সো এই 2টাই তো হচ্ছে আমাদের। আর আমি দেখাইলাম মতো তোমাকে যে আমাদের অক্সিজেনের যোজনী কত আসে বা যোজ্যতা কত আসে? 2 তো আসে। যোজ্যতা ইলেকট্রন কত আসে? 6 আসে। যোজ্যতা বা যোজনী কত আসে? 2 আসে। বলছি না এগুলা? সো এরকম ভাবে সেটাকে সংজ্ঞায়িত করতে পারো। এই সংজ্ঞায়িতটা এখানে দেওয়া আছে। কিন্তু আমরা ধরো এই সকল চিন্তা ভাবনা না করে আমি তোমাদেরকে যে সংজ্ঞাটা বললাম সেটা যদি বলো বা সেটা যদি চিন্তা করে থাকো, ওটা একাই সবগুলা সংজ্ঞাকে আসলে কভার করতে পারে এবং এটা হচ্ছে বেস্ট। দেখো এখানে কি বলা, হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে HCl অনুগঠিত হয়। তাই ক্লোরিনের যোজনীয় হচ্ছে 1। ক্লোরিনের যোজনী এমনাও 1। ক্লোরিন কত? 17 না? চিন্তা করে দেখো। তার মানে ক্লোরিনের পরে যেটা আছে আর্গন, ওই আর্গনটা অর্জন করতে চায় আসলে। প্রথমটায় থাকে কত? 2, 8, তারপরে থাকে কত? 7। এখানে যদি 8 পেয়ে যায় তাহলে তো সে আসলে মানে হয়ে যাবে, আর্গনের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। আর্গন কত? 18 না? বুঝছো? তার মানে তার যোজনীয় কত? 1। এটাই বলা। তারপরে পানির উদাহরণ দেওয়া আছে, পানি তৈরি করে। অক্সিজেনের যোজনী কত? 2। সোডিয়াম পরমাণু সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। সোডিয়ামের যোজনী কত? 1। পটাশিয়ামের যোজনী দেখাইছি 1। এরকম হইতেই পারে। ওকে, এরপরে বলা ক্যালসিয়াম এর একটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা 1 এবং পরমাণু সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে যোজনী 2 পাওয়া যায়। কাজেই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। এত প্যারা নিয়ে বানানোর কিচ্ছু নাই ভাই। মানে এখানে বলতেছে একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার ডাবল হচ্ছে তার যোজনী। তো এই জিনিসগুলা মানে কেন এরকম ভাবে বলে ভাই, আমার আসলেই মানে আমি আসলেই হচ্ছে যে এগুলা নিয়ে আসলে সন্দিহান ভাই রীতিমতন। এই যে এই কথাটা যে বলছে, এখন এই কথার উপর ভিত্তি করে ধর আমি তোকে বলে দিলাম যে দেখ সোডিয়াম অক্সাইড একটা অক্সিজেনের সাথে মানে কোনো একটা মৌল অক্সিজেনের সাথে জয়টা মানে দেখো কতটা পেঁচানো কনসেপ্ট আসতেছে, আমি তোমাকে সেটা বোঝানোর জন্য খালি বলতেছি। এখানে বলতেছে যে যে একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, একটা পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তাকে 2 দ্বারা গুণ করলে তার যোজনী পাওয়া যায়। হাইড্রোজেন যটার সাথে যুক্ত হবে, জয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সেটাই হচ্ছে তার যোজনী, যেটা ক্লোরিনের সাথে যুক্ত হবে সেটা হচ্ছে তার যোজনী। এতটি কথা না বলে আমি যে কথাটা বললাম সেটা ধর একটা লাইনে বলে দিয়ে তো ব্যাখ্যা করে দিলেই তো খুব সহজেই চলে আসতো না রে? মানে এরই বলার কি কোনো আসলে মানে আছে? তুমি নিজে বুঝো তো। মানে এটা তো তুমি আসলে কি করতেছো, মানে অ্যাপ্লিকেশন করতেছো। এরকম ভাবে অক্সিজেন বললা, এরকম ভাবে আমি তাহলে বললাম সোডিয়াম, এরকম ভাবে আমি তাহলে বলতেছি হচ্ছে যে ফ্লোরিন, মানে আমি তো আরো কতগুলারে বলতে পারি। তাহলে শুধু শুধু হচ্ছে বাড়ানো না। দেখো এই কনসেপ্টটাই তুমি বুঝে দেখো, তাহলে তুমি এখানে কি করতা? তাহলে তুমি কি বলতা যে ভাইয়া এখানে তো সোডিয়াম মানে অক্সিজেন একটা আছে, তাহলে 1 গুণিত 2, যেহেতু আপনি বলেন 2 গুণ হবে ওটার সাথে, তার মানে 2 সোডিয়ামের তো যোজনী তাহলে 2 হয়ে যাচ্ছে, বাট আমি তো জানি হচ্ছে 1। না, তুমি ভুল চিন্তা করতেছো। এখানে এরা যেটা বলতেছে সেটাও ঠিক, আমি যেটা বলেছি সেটাও ঠিক। কেমন ভাবে তুমি ভুল চিন্তা করতেছো আসো দেখাই। এখানে ভালো করে যদি যৌগটার দিকে লক্ষ্য করো, এখানে বলতেছে যে একটা পরমাণুর সাথে অক্সিজেন জয়টা যুক্ত হবে সেটাকে 2 দ্বারা গুণ করবা।
এখানে কি সোডিয়ামের একটা পরমাণু আছে? না, এখানে দুইটার সাথে যুক্ত হয়েছে কয়টা? একটা অক্সিজেন পরমাণু। তার মানে তোমাকে তো আসলে এখানে ঐকিক নিয়ম করতে হবে ভাই। এখানে তো ফ্যাকড়া এখানে শেষ হয়ে যায়নি। দুটি সোডিয়াম যুক্ত হয় একটির সাথে। তোমাকে বলছে যে একটা পরমাণুর সাথে জয়টা অক্সিজেন যুক্ত হয় একটির সাথে, একটির অক্সিজেনের সাথে। বোঝা লাগবে এটা ভাইয়া। তাহলে তোমার একটি সোডিয়াম পরমাণু যুক্ত হয় কত? হাফটির সাথে, হাফটি অক্সিজেনের সাথে, আধা অক্সিজেনের সাথে যুক্ত হবে আসলে। মানে কাইন্ড অফ হচ্ছে সোডিয়াম লিখতা তাহলে অক্সিজেনের এখানে হাফ লেখা লাগতো, কিন্তু আমরা তো এরকম ভাবে নিশ্চয়ই যৌগ লিখি না। একটু পরে আমরা রাসায়নিক সংকেত লিখতে যাব বা ওখানে যাব, তখন তুমি বুঝতে পারবে। ওভাবে তো আমরা লিখি না। তাহলে হাফের সাথে, তাহলে দেখো একটা সোডিয়াম বা একটা পরমাণু যেটার সাথে যুক্ত হয় সেটাকে তোমার 2 দ্বারা গুণ করতে হবে। তো তুমি হাফকে 2 দ্বারা গুণ করো না, কত পাবা তুমি? 1 পাবা না? তার মানে এটাই তো আমাদের সোডিয়ামের যোজনী। আসলে তো সোডিয়ামের যোজনী 1, যোজ্যতা 1। তো শুধু শুধু হচ্ছে যে ফ্যাকড়া বাঁধানো, এইটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, এত কমপ্লেক্স ভাবে ভাবার কিছু নাই। যে কমপ্লেক্সটুকু তোমার মনের মধ্যে আসলে মানে ঝামেলা পাকাইতে পারতো সেটা আমি ক্লিয়ার করে দিলাম। একটু এরকম ভাবে বুঝো। এটা এখন কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমি এই সময়ে ধরো যখন হচ্ছে যে টোটালটা বিন্যস্ত হয়ে আছি, তারপরে নিজের উপর ফুললি কনফিডেন্স আছে যে অ্যাটলিস্ট আমি এখানে যে জিনিসটা পড়াচ্ছি, যে জিনিসটা বুঝাচ্ছি তোমাকে বা যেটা বুঝাতে চাচ্ছি সেটা অবশ্যই অবশ্যই সঠিক, ইনশাল্লাহ সেটা ঠিক হবে। বাট অ্যাটলিস্ট আমি ওই নবম দশম শ্রেণীতে থাকাকালে তো এই অবস্থায় ছিলাম না রে বাবা। ছিলাম তখন কি এতগুলা বই, এতগুলা সোর্স বা এত কিছু সম্পর্কে জানাজানি বা হ্যান ত্যান কিছু ছিল না। তাহলে ওই সময়ে থাকা মানুষজনের কাছে কেন হচ্ছে শুধু শুধু আমি এই প্যাঁচ লাগা জিনিসপাতিগুলা উপস্থাপন করে হচ্ছে যে ঝামেলা বাড়াবো? আমি জানি না। যাই হোক, আশা করি ঝামেলা লাগবে না। ঝামেলা হইলেও ফিল ফ্রি টু ইনবক্স অথবা হচ্ছে গ্রুপের মধ্যে জানাবা, কোনো সমস্যা নেই। গ্রুপের মধ্যে জানাও, আমরা সেটাকে সলভ করে দিব। ওকে, দেখো কিছু কিছু মৌল একাধিক যোজনী থাকে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা সে বলতেই পারে। একাধিক যোজনী থাকে, একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন ফেরামের যোজনী দেখো 2ও হতে পারে, 3ও হতে পারে। হ্যাঁ, ফেরামটা 2+ হয়, এফিটা 2+ হয়, ফেরামটা 3+ হয়। হ্যাঁ ভাইয়া হয়। এটা কেন? এটা হচ্ছে যে সকল অবস্থা মানে যাদের মেইনলি পরিবর্তনশীল যোজ্যতা থাকে তারা হচ্ছে আসলে মেইনলি আমার অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল সমূহের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল জারণ মানও দেখা যায়, যোজ্যতাও দেখা যায়। বুঝছো? যারা হচ্ছে ফেরাম মানে ডি ব্লক মৌল, কারণ ওই যে ডি ব্লক আসলে ডি তো একটা অনেক শক্তিশালী একটা স্তর। তো ওই শক্তিশালী স্তরের ভিতরে অর্ধপূর্ণ, পরিপূর্ণ, এগুলা মেলাগুলা কনসেপ্ট থাকে। সো একাধিক যোজ্যতা থাকে, ওগুলা নিয়ে এত বেশি এখন টেন্স হওয়ার কিছু নাই। ওই পর্যায় সারণীর ভিতরে আমরা ওই জিনিসগুলোকে পড়ছি, পর্যায় সারণী যে মৌলর আমি নিজেই ক্লাস নিছি। সো আশা করি ওই জায়গার ভিতরে পড়ছো ডি ব্লক মৌলের ওখানে। তো চলো আমরা হচ্ছে যে দেখি এদের কিছু জিনিসপাতিও দেখবো। তবে এখানে আবার একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী এটা প্রায় হচ্ছে যে চলে আসে কনসেপ্টে। মানে তোমাকে হচ্ছে সুন্দর মতন এমসিকিউ থেকে সুন্দর মানে নির্ভর করে আরো অনেক জায়গার ভিতরে ডিরেক্টলি জিজ্ঞাসা করবে সুপ্ত যোজনী কি। সুপ্ত যোজনী হচ্ছে কোনো একটা যৌগে সুপ্ত যোজনী থাকবে সবসময়, কোনো একটা যৌগে সবসময় সুপ্ত যোজনী থাকবে। এবং সুপ্ত যোজনী জিনিসটা হলো কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী এবং ওই যৌগে ব্যবহৃত যোজনীর যে ডিফারেন্স সেটাকে বলা হয় সুপ্ত যোজনী। হ্যাঁ, সক্রিয় যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে কোনো মানে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী। এর জন্য কিন্তু প্রত্যেকটা মৌলের তোমার আসলে সর্বোচ্চ যোজনী জানা লাগবে ভাই। কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য, এবং সক্রিয় যোজনীর পার্থক্য। কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যই হচ্ছে সুপ্ত যোজনী। যেমন ধরো আমি ফেরামের ক্ষেত্রে বললাম, ফেরামটা হচ্ছে আমাদের এই যে ফেরিক ক্লোরাইড না ফেরাস ক্লোরাইড, এই যৌগের ভিতরে সুপ্ত যোজনী কত সেটা বের করতে বললাম। ফেরামের সর্বোচ্চ কি হয় বলো তো? 2+ হয় একটা, 3+ হয় একটা। তার মানে এর সর্বোচ্চ কত? 3+ অবশ্যই। তার মানে এর সুপ্ত যোজনী যেটা যদি আমি বের করি, সুপ্ত যোজনী সেটা আসলে কত? 3 - 2। এটা কোন যৌগে? এই যৌগের জন্য। তার মানে অবশ্যই একটা যৌগ থাকা লাগবে। এই যৌগের যেটা যোজনী সেটাকে বলা হচ্ছে ভাই সক্রিয় যোজনী। মানে তোমাকে কোশ্চেনের ভিতরে অবশ্যই যৌগ উল্লেখ করে দিবে। যেমন আমি যদি তোমাকে বলি সালফারের, সালফার ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী কত? কার এটা? অবশ্যই সালফারের সুপ্ত যোজনী কত, সেটা তুমি কেমনে বের করবা? খুব সহজ। সালফারের সর্বোচ্চ যোজনী কত হয় সেটা তোমাকে জানা লাগবে। সালফারের সর্বোচ্চ যোজনী হয় হচ্ছে 6। সালফারের সর্বোচ্চ যোজনী হয় হচ্ছে 6। আর এখানে এটা যোজনী কত? এখানে আছে হচ্ছে 4। তাহলে কত হয়? 2। এটা তুমি কেমনে বের করলে? এটা 4 আছে, ওই যে অক্সিজেনের কত? -2 না? তাহলে যারটা বের করবা সেটা হচ্ছে x। এভাবে আমরা জারণ মান বের করব, এটা আরো পরে পাবা আর কি। এখন খালি হচ্ছে উপর উপর যতটুকু জানছো সেটা হচ্ছে জেনে রাখো, ঠিক আছে? এটা আরো বেশি পরে ক্লিয়ার হয়ে যাবে। সো x ইনটু হচ্ছে -2 ইনটু 2 = 0। তার মানে x এর ভ্যালু কত পাবা? +4 পাবা। তার মানে সালফারের যোজনী কত ব্যবহার হয়েছে? 4। এই তো এরকম। এটা আরো ধীরে ধীরে হচ্ছে পাবা,
ঠিক আছে, এখনই এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, বাট এই যে সংজ্ঞাটা জেনে রাখলা ভালো মতন, যে এটাকে কি বলা হয়, সুপ্ত যোজনী বা ল্যাটেন্ট ভ্যালেন্সি বলে এটাকে, ল্যাটেন্ট ভ্যালেন্সি বা সুপ্ত যোজনী। ওকে, আচ্ছা দেখো কিছু মৌল দেওয়া আছে, তাদের যোজনী দেওয়া আছে। হাইড্রোজেন যোজনী কত 1, ফ্লোরিন যোজনী কত 1, ক্লোরিন যোজনী কত 1, ব্রোমিন যোজনী কত 1, আয়োডিন যোজনী কত 1। এক্স্যাক্টলি এরা একই গ্রুপের মৌল না, তাদের যোজনী হচ্ছে সেম। ঠিক একই রকম ভাবে সোডিয়াম পটাশিয়াম যোজনী হচ্ছে 1 1 করে। কার্বনের যোজনী 2ও হয় 4ও হয়, 2ও হয় 4ও হয়, পরিবর্তনশীল যোজনী দেখায়। তারপরে ম্যাগনেসিয়াম যোজনী কত 2, অ্যালুমিনিয়াম যোজনী কত ফিক্স 3, তারপরে হচ্ছে ফেরাম এর যোজনী 2ও হয় 3ও হয়, কপার 1ও হয় 2ও হয়, জিঙ্ক অবস্থান্তর মৌল না তাই ফিক্সড কত 2। যে নিয়মে চিন্তা করলাম ওই নিয়মে চাইলে তুমি হচ্ছে যে ধরে ধরেও সবগুলাকে বের করতে পারবা, তো প্রয়োজন নেই যেরকম ভাবে করতেছি এরকম ভাবেই যে কয়টা আছে সে কয়টাই হচ্ছে দেখে রাখো, পড়ে রাখবা। তুমি মনে রাখবা যে তোমার যদি প্রত্যেকটা স্পেসিফিক ভাবে বের না করো, তুমি চাইলে বের করতে পারবা কোন নিয়মে, ওই যে ইলেকট্রন বিন্যাসের ওই নিয়মে। তারপরে তার যে নিকটস্থ আসলে আছে, নিকটস্থ তার যেটা আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা অর্জন করার জন্য জয়ের ইলেকট্রন গ্রহণ করতে হবে বা ত্যাগ করতে হবে, সেটাই তো তার যোজনী হয়ে গেল। ওকে, তো এই যে বিশাল তার যোজনীর হচ্ছে যে লিস্ট দিয়ে রাখছে, দেখো হাইড্রোজেন প্রতীক দেওয়া আছে, যোজনী দেওয়া আছে, যৌগ তৈরি করে কোনটা সেটাও দেওয়া আছে, সেম দুইটার ক্ষেত্রেই। লিথিয়াম যোজনী প্রতীক সব দেওয়া আছে, লিথিয়াম কিন্তু 3+ হইতে পারে। সোডিয়াম তার যোজনী সংকেত দেওয়া আছে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক লেড নাইট্রোজেন সবগুলো দেওয়া আছে। এগুলো তুমি দেখবা, বুঝবা, পড়ার চেষ্টা করবা। নাইট্রোজেনের দেখো 3ও হয় 5ও হয়, এর দেখো ভাইয়া 2ও হয় 4ও হয়। এই যে যারা এক্সট্রা একটা যোজনী দেখাচ্ছে তাদেরকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। যেমন ফেরামের কত সর্বোচ্চ দেখলা এত, নাইট্রোজেনের সর্বোচ্চ কত তাহলে 5, নাইট্রোজেনের কিন্তু সর্বোচ্চ 5 হতে পারে। ফসফরাসেরও সেম, সর্বোচ্চ 5 হতে পারে, ফসফরাস আছে না, এই যে দেখো 3 আর 5। ওকে, সিলভারের দেখো 1, ফ্লোরিনের 1, ক্লোরিন 1, ব্রোমিন 1, আয়োডিন 1, বোরন 3। আচ্ছা, কপার 1 হইতে পারে 2 হইতে পারে, 1 2। আচ্ছা, অক্সিজেন সর্বোচ্চ কত মানে কত হতে পারে সেটা 2, কার্বন কত হবে সেটা 2 হইতে পারে 4 হইতে পারে, সালফার কত হইতে পারে 2 4 6, 2 4 6, তাহলে সালফারের দেখো সর্বোচ্চ কত 6। তারপরে যৌগ দেওয়া আছে যে কোন যৌগে তার কত যোজনী ব্যবহার করা হয়েছে এগুলা। সো এই জিনিসটা ভালো মতন রিডিং কমপ্লিট করবা, হ্যাঁ এই জিনিসটা ভালো মতন রিডিং দিবা, এটাকে প্র্যাকটিস করবা। রিডিং প্লাস হচ্ছে প্র্যাকটিস, একটু প্র্যাকটিসে রাখলে ভালো মতন এখান থেকে তুমি আসলে ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। ক্লিয়ার? কঠিন না, আশা করি পারা যাবে, নট টু হার্ড অ্যাকচুয়ালি। ওকে, এরপরে চলো আমাদেরকে পড়তে হবে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো যৌগমূলক। যৌগমূলক ও তাদের যোজনী, যৌগমূলক এবং তাদের যোজনী নিয়ে আমরা পড়াশোনা করব। রেডিকালস, এদেরকে বলি আমরা কি রেডিকালস। রেডিকালস মানে যৌগমূলক নামটাই বুঝো আর কি, নামটাকে যদি ভাঙো তাহলে এদের ডেফিনেশন বা সংজ্ঞাটা পেয়ে যাও। যেমন হচ্ছে ধরো অনেক সময় তুমি এমন করছো না ভাইয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই সংকেতটা তো তুমি পাইছো। এখানে এখানে কি আসলে মানে এখানে ক্যাটায়ন আর অ্যানায়নটা কে বলো তো? ক্যাটায়নটা হচ্ছে ভাই এই যে অ্যামোনিয়াম NH4+, এটা কিন্তু ক্যাটায়ন, আর ক্লোরাইডটা হচ্ছে অ্যানায়ন এমন। সো এটা কি আসলে কোনো একটা মৌল মাত্র না, একাধিক মৌল মিলে আছে না, এটাই হচ্ছে একটা যৌগমূলক। অ্যামোনিয়াম ক্লোরাইডটা তুই কই পড়ছিস বল, পড়ার কথা? ও না, তোমার মানে পড়তেও পারো আবার নাও পারো, পড়তেও পারো এক গ্রুপ, আবার এক গ্রুপ নাও পড়তে পারো, যেই গ্রুপই যেখানেই থাকো না কেন ভালো মতন জেনে রাখো এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত যৌগ। তুমি পড়ছো এটাকে আসলে ঊর্ধ্বপাতনে 2 নাম্বার চ্যাপ্টারে, ঊর্ধ্বপাতিত যৌগ। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার বাণিজ্যিক নামটা কি আসলে? নিশাদল। বাণিজ্যিক নাম হচ্ছে এরকম ভাই, নিশাদল। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। সো তাহলে দেখো এটা কি একটা মাত্র মৌল না, বা কাট করতেছে জাস্ট একটা ক্যাটায়নের মতো না, একটা মাত্র মৌলের মতো না, এক্স্যাক্টলি। সো এই জিনিসটাই আমাদের জানতে হবে যে যৌগমূলক জিনিসটা কি, মানে এটা আসলে যৌগ একাধিক মৌলের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে আয়ন, আয়ন আয়ন তো না, মানে যৌগিক আয়ন যাকে বলি আমরা, যৌগিক আয়ন মানে যৌগ কাজ, কিন্তু কাজ করবে হচ্ছে কার মতন বলতো? কিন্তু কাজ করে মৌলের ন্যায়। মানে এটা অবশ্যই কে নাই এখানে, এখানে অবশ্যই হাইড্রোজেনটা আলাদা হয়ে নাই, নাইট্রোজেনটা আলাদা হয়ে নাই, ওরা কিন্তু NH4 টোটালটা মিলে একটা, এবং কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এবং ওই বিক্রিয়াগুলো সাধারণত খুব সহজে ঘটে না, ওই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি তুমি নাইট্রোজেন আর হাইড্রোজেনকে আলাদা না করো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অ্যামোনিয়াম আকারেই চলবে। ঠিক এরকম তুমি পাইছো না? আরেকটা উদাহরণ দেই তোমাকে, সোডিয়াম কার্বনেট
বা সোডিয়াম কার্বনেটের দরকার নাই, এই যে ক্যালসিয়াম দাও, ক্যালসিয়াম কার্বনেট CO3। সো এটা আসলে এখানে ক্যাটায়নের আনায়ন কে কে বলো তো? ক্যাটায়নটা তো হচ্ছে না হলে ভাই তুমি বুঝলা ক্যালসিয়াম 2+, আর আনায়নটা কে CO3 2-। এই যে এই 2- চার্জটা কি অক্সিজেনের উপরে? না, এটা কিন্তু এই পুরাটার উপরে। এই পুরাটাই হচ্ছে কিন্তু তোমার একটা যৌগমূলক, একটা কি আসলে যৌগমূলক, মানে দেখতে আসলে যৌগের মতো কিন্তু কাজ করে একটা মূলকের মতো, কাজ করে একটা আয়নের মতো, একটা যৌগ বাট কাজ করতেছে একটা আয়নের মতো, এরকমটাই হচ্ছে যৌগমূলক। এটা কি কার্বনেট, এবং এর যোজনী কত? এর যোজনী হচ্ছে তোমার এর যোজনী কত? এর যোজনী মানে এর যোজনী আবার বলি, এই কার্বনেট এর যোজনী হচ্ছে 2। যোজনীতে তো প্লাস মাইনাস রাখা লাগবে না, ক্যালসিয়ামের যোজনী কত? 2। ঠিক একই রকম ভাবে এর যোজনীও কত? 2। তুমি যদি জারণ মান পারো বা জারণ মান শিখো, তাহলে এদের মাথার উপরে চার্জ কত হবে সেটা তুমি বের করতে পারবা, বুঝছো? যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে আসলে +5 আকারে আছে, বুঝছো? আর হাইড্রোজেন আছে হচ্ছে -1 আকারে। -1 আকারে কয়টা আছে ভাই বলো তো? 4টা। সো +5 আর -4 কত হয় আসলে? +5 আর -4, এই যে 4টা হাইড্রোজেন এক একটা মাইনাস করে, তাহলে +1, এই যে +1, দ্যাটস ওয়াই এটা কি আসলে অ্যামোনিয়াম প্লাস চার্জ হয়ে থাকে। কার্বনেটটাতে দেখো, কার্বনেটটাতে যদি তুমি দেখো তাহলে কার্বনের আসলে যোজনী কত? +4, বুঝছো? আর অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে তোমার -2 গুণিত কয়টা আছে? 3টা আছে, তার মানে 6টা, -6 তার মানে কত হবে? -2, বুঝছো? এই তুমি এটা চার্জ ক্যালকুলেশন করতে পারবা, মানে এটা কোনো মানে ইনভ্যালিড কিছু না, ভ্যালিড জিনিসপাতি উপরে তার চার্জ আকারে থাকে। আমরা দেখবো এটা ধীরে ধীরে দেখবো। ওকে, চলো আমরা হচ্ছে এদের সংজ্ঞা টঙ্গা বুঝি, তারপরে আমাদের যে যৌগমূলকগুলো খুবই ফ্রিকুয়েন্ট, খুবই বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তাদেরকে হচ্ছে যে আমরা একটু শিখবো, তাহলে আমাদের জন্য হবে। দেখো, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এটি একটি মৌলের আয়নের সাথে মানে একটা মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলি বা রেডিকাল বলি। ওকে, যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে। এদের আধান সংখ্যায় মূলত এদের যোজনী নির্দেশ করে। তাহলে এদের যোজনী কোনটা? আধান জয়টা তয়টা তার যোজনী। নাইট্রোজেন পরমাণুর সাথে 3টা হাইড্রোজেন পরমাণু এবং একটা H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। কেমনে আমি তোমাকে বুঝাই। নাইট্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তরে আসলে 3টা ইলেকট্রন যেটা থাকে ওই 3টার সাথে সমযোজী বন্ধনে NH3 যুক্ত হয়েছে। এটাকে যদি আমি আরেকটু ভালো করে লিখি, তাহলে এই যে দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, এত ডিটেলসে কিন্তু তোমার পড়া লাগবে না কিন্তু আসলে এখানে এক জোড়া লন পেয়ার ইলেকট্রন কিন্তু থাকে। কেমনে? 1s2 2s2 2p3, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এই যে 2p3 যে ইলেকট্রন 3টা, এই 3টার সাথে এই যে 3টা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, আর এই যে 2p2 তে যে এক জোড়া ইলেকট্রন আছে ওই ইলেকট্রনটা এখানে রাখা। তো ধরে নাও একটা H+ মানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, ওই তো সেটা ত্যাগ করে দিয়েছে না? ওর কাছে কি আর কোনো ইলেকট্রন আছে? নাই। তো তাহলে এই এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন যদি চিন্তা করে, তাহলে এই পুরো এক জোড়া ইলেকট্রন এই হাইড্রোজেনকে দিতে পারবে না, এবং ওরা গ্রহণ করতে পারবে না? পারবে। এই যে তীর চিহ্ন দিয়ে বন্ধন যেটা আমি তোমাকে দেখাইলাম, বুঝছো? এই যে এটা তাহলে এখন তার বন্ধনটা আসলে কেমন দেখাবে? এরকম না ভাইয়া, হাইড্রোজেন 3টা, নাইট্রোজেন একটা, তারপরে H একটা প্লাস, এই টোটাল জিনিসটাকে আমরা আসলে লিখি হচ্ছে এই আকারে NH4+। এটা কি আমাদের অ্যামোনিয়াম আয়ন। এবং মানে মাথার উপর দিয়ে গেলেও সমস্যা নাই, এগুলো জরুরি না, আমি তোমাকে শুধু ঐচ্ছিকভাবে একটু ডিটেলসটা দেখাচ্ছি, যেন কোনো প্যারাই না খাও তুমি, মানে যারা একটু বুঝতেছো বা যারা চিন্তা করতেছো আর একটু বেশি যা পর্যন্ত যাবা, তারা যেন একটু উৎসাহ পাও। সেজন্য এই যে আমি যে তীর চিহ্ন দিয়ে যে বন্ধনটা দেখালাম, এই বন্ধনটা এগুলা কি আমি কি তীর চিহ্ন দিয়ে দেখাইছি? না, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তীর চিহ্ন দিয়ে যে বন্ধনটা দেখাইছি সেটা কিন্তু আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি আমাদের বলো? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন নামটা কোথায় শুনেছো? সন্নিবেশ সমযোজী, ওই যে একেবারে শুরুর দিকে শুনেছে কিন্তু আশা করি, তাই না? এটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এমন। ওকে, এর আধান হচ্ছে +1, সুতরাং যোজনীয় হচ্ছে 1। আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা, এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নেই, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলছি। ওকে, এই যে দেখো এতগুলার ভিতরে আমাদেরকে কয়টা করতে হবে, কয়টা শিখতে হবে? সবগুলাই শিখতে হবে। আমি এটা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তুমি এটাকে খুব সহজেই চাইলে শিখতে পারবা। এটা কঠিন কিচ্ছু না, খুবই সহজ। চলো হচ্ছে শিখাই। প্রথম হচ্ছে অ্যামোনিয়াম, একে তো তুমি চিনোই, NH4, তারপরে হচ্ছে প্লাস। এখানে নাইট্রোজেনেরই গ্রুপের একজন পাবলিক আছে, এবং ধনাত্মক এই আমাদের যৌগমূলক কেবলমাত্র হচ্ছে যে গুটি কিছুই আছে, কেবলমাত্র গুটি কিছু। এটা হচ্ছে ধরো অ্যামোনিয়াম বললাম, এখানে নাইট্রোজেনের বদলে যদি আসলে ফসফরাস হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ফসফোনিয়াম। এই যে দেখো PH4+, সেম টু সেম, আর কিছু না, PH4+, ঠিক আছে? আর ওর যে চার্জটা সেটাই তার যোজনী, খালি প্লাস মাইনাস হবে না, সেটাই তার যোজনী। তো দুইটা তুমি পাইলা ধনাত্মক, আরো একটা আমি তোমাকে ধনাত্মক দিয়ে দিই। হ্যাঁ, তাহলে 3 নাম্বারটা ধনাত্মক হচ্ছে ভাই H3O+, এর নামটা কি? হাইড্রোনিয়াম।
হাইড্রোনিয়াম। তাহলে তুমি কয়টা পাইলা? 3টা ধনাত্মক, শেষ। আর তোমাকে ধনাত্মক জানা লাগবে না, 3টা ধনাত্মক জানলেই হয়েছে। ডান কিন্তু, ডান কিন্তু হ্যাঁ। ওকে, এরপরে আসো কার্বনেট। কার্বনেট CO3 2- এবং হাইড্রোজেন সবসময় একটা প্লাস চার্জকে সরবরাহ করে, CO3 2-। এখন এটার সাথে যদি আসলে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তাহলে জিনিসটা থাকে কত? হাইড্রোজেন তো একটা প্লাস, এখানে 2টা মাইনাস, তাহলে HCO3 শুধু মাইনাস। হাইড্রোজেন যখনই একজনের সাথে যুক্ত হয়ে যাবে ওটার যে নাম থাকবে তার সাথে সুন্দর মতন বাই যোগ হবে, হাইড্রোজেন যুক্ত হওয়ার পরে বাই যোগ হয়ে যাবে। তাহলে এটা ছিল কার্বনেট, তার চার্জ কত? CO3 2-। ঠিক আছে, হাইড্রোজেন যদি একটা প্লাস চার্জ সরবরাহ করে যুক্ত হয়ে যায় তাহলে সেটা কি তৈরি করে ফেলবে আসলে? বাইকার্বনেট। দেখো, শুধু কার্বনেট, তারপরেরটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, বা এটাকে তুমি বলতে পারো বাইকার্বনেট আয়ন, যার দরকার নাই হাইড্রোজেনের নাম বলার, তুমি এটাকে বাইকার্বনেটের নাম বলতে পারো। বাইকার্বনেটের চার্জ তাহলে কত থাকতেছে? 1, যোজনীয় কত? 1। সালফেট, হাইড্রোজেন যদি যুক্ত হয়ে যায় তাহলে একটা তো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সেটা কত থাকে? SO4 2- ছিল না, হাইড্রোজেন একটা যুক্ত হয়ে গেল, তাহলে কি সেটা? হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট। বাইসালফেট বলবা কিন্তু, বাইসালফেট। কি বলবা এটার নাম? বাইসালফেট। এটার নাম কি বলবা? বাইকার্বনেট। এমন, তাহলে একটা কমে যাচ্ছে। তারপরে হচ্ছে ধরো সালফাইড। সালফাইডটা আবার কি? অক্সিজেন হচ্ছে একটা কম, SO4 2-। এখান থেকে যদি আমরা অক্সিজেন একটা কমায় দেই, চার্জ কিন্তু আমার সেম থাকবে। অক্সিজেন আমার যদি একটা কমায় দেই, দেখো 2- থাকে, অক্সিজেন 3টা হয়ে গেছে, এখানে 4টা ছিল সালফেটে। 8 থেকে 8 হইলেই একটা অক্সিজেন কমে যায়। নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট চার্জ হচ্ছে আমাদের কিন্তু ওই ঘুরে ফিরে -1, নাইট্রাইটও -1, কিন্তু কিন্তু NO3-1, বুঝো, NO3- এটা হচ্ছে আমাদের নাইট্রেট, NO2- এটা হচ্ছে আমাদের নাইট্রাইট আয়ন। আর যদি তুমি চিন্তা করো বাই নাইট্রেট আয়ন বলে কিচ্ছু নাই, কারণ এটা মাইনাস একটা মাত্র, এখানে একটা প্লাস, তাহলে এটা তো যোগই হয়ে গেছে। এটা কি আসলে? নাইট্রিক অ্যাসিড হয়ে গেছে, নাইট্রিক অ্যাসিড হয়ে গেছে, বুঝছো? এটা তো আর আয়নেই নাই। এমন এই, আর হাইড্রোক্সাইড এমন। ফসফেট দেখো, ফসফেট PO4 3-, খুবই কম ব্যবহার হয়, বাট হয়তো PO4 3- সব থেকে বড়, সব থেকে বড়, এবং 3 নাম্বার যোজনী যুক্ত। দেখো 3 নাম্বার যোজনী যুক্ত তুমি অন্য কোথাও পাইতেছো আর নাই, একমাত্র হচ্ছে এই যে ফসফেট, PO4 3-, ফসফেট, PO4 3-। বুঝতেছো জিনিসটা? ফসফেট, এই যে PO4 3-, এটাকে যদি তুমি এই যে PO3 3- করো তাহলে সেটা কি হয়ে যায়? ফসফাইট, ফসফেট, তারপর এটা কি হবে? আইট, ওই যে সালফেট, সালফাইট, নাইট্রেট, নাইট্রাইট, ওই রকম। তাই এরকম হইতে পারে, কিন্তু মানে যে অক্সিজেন সংখ্যা কমলে কিন্তু কোনো চার্জের সংখ্যা কমে না, চার্জ তার ঠিক থাকবে, মানে এখানে যোজনীর পরিবর্তন হয়। আর যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা তার নামটা বাই বলবো, হাইড্রোজেন যুক্ত হলে নামটা তার আমরা বাই বলবো, এবং সেখানে হচ্ছে চার্জ 1 করে কমে যাবে, কমে যাবে, বা তুমি বলতে পারো বেড়ে যাবে। আসলে মাইনাস ছিল, -2 থেকে যদি আসলে -1 হয় তার মধ্যে একটা বেড়ে গেল আসলে বলতে পারা যায়। ওকে, এই তাহলে বুঝা গেছে না? ডান। এটা কিন্তু খুব ভালো মতন করে কমপ্লিট করবা, এটাকে যাকে বলা হচ্ছে ATM, একটা না মুখস্থ, মনে রাখবা, রীতিমতন মনে রাখা লাগবে এটি আমাদের, ঠিক আছে? ওকে, এটা কিন্তু মূলকের মতন আমাদের কাজ করবে। এরপরে চলো আমাদের আজকের লেকচার কন্টেন্টের লাস্ট যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত, এই রাসায়নিক সংকেতটা মেনলি 2 ধরনের হতে পারে। একটা হতে পারে হচ্ছে তোমার আণবিক সংকেত, আণবিক সংকেত, আর একটা হবে হচ্ছে তোমার গাঠনিক সংকেত, স্থূল সংকেত বা গাঠনিক সংকেত, স্থূল সংকেত বা গাঠনিক সংকেত। এই রাসায়নিক সংকেত জিনিসটা কি? এই যে ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের যে একটা যৌগ লিখলাম, এই যে রাসায়নিক সংকেত, এটা হলো তার রাসায়নিক সংকেত। আমি হচ্ছে এটা রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম, মানে বেসিক একেবারে যে নিয়মগুলা সেটা একটু বলে যাই বা পড়ে যাই, তারপরে হচ্ছে আমি তোমাকে কিছু উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা যখন স্পেসিফিক ওইদেরকে ধরে পড়বো তখন হচ্ছে যে বিস্তারিত পড়বো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যখন দুইটি মৌলের মধ্যে আমরা যৌগ গঠন করতে চলেছি তখন আমাকে তাদের যোজনীর আদান প্রদান করে যৌগটা গঠন করতে হবে। ধরো আমি একেবারে উদ্ভট টাইপের একটা যৌগ গঠন করি, Na আর N, এটা সোডিয়াম, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন, এর যোজনী হচ্ছে আমাদের 1, এর যোজনী হচ্ছে আমাদের 3, লোয়েস্ট যোজনী যেটা। তাহলে আমি যদি এই যৌগটা গঠন করতে চাই তাহলে আমি এটাকে সাবস্ক্রিপ্ট আকারে লিখবো Na3, তারপরে লিখবো হচ্ছে N, এটাকে বলবো সোডিয়াম নাইট্রাইড ড, সোডিয়াম নাইট্রাইড ড। নাইট্রোজেন কি? এটা কিন্তু নাইট্রাইড, এই জিনিসটা বোঝা লাগবে, এটা কি? সোডিয়াম নাইট্রাইড, এমন ভাবে লিখবো। ঠিক আছে, কিরকম ভাবে? আমি যদি এরকম ভাবে লিখতাম সোডিয়াম তারপরে সালফাইড, সালফারের যে 2 যোজনী সেটা ব্যবহার হয়েছে, দেখো যোজনী আমরা আদান প্রদান করে লিখছি এবং সেটা সাবস্ক্রিপ্ট আকারে লিখতে হইতেছে। এক যদি যোজনী হয় তাহলে সেটাকে সাধারণত লিখতে হয় না, সাধারণত লেখার প্রয়োজন পড়ে না। দেখো এক যোজনী কার? সোডিয়ামের না? লিখি নাই তো, ওটা কোথায় যাবে? নাইট্রোজেনের কাছে যাবে, ওটা লিখি নাই। সালফারের কাছে যাবে, লিখি নাই। বুঝা গেছে? এমন। আচ্ছা, এটা দেখো
পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার সমান অণুটিকে প্রকাশ করা হয়, যেমন দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু মিলে আসলে পানি তৈরি করে। এটা ঠিক আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু মিলে পানি তৈরি করতেছে, কিন্তু যোজনীটা কি হচ্ছে বলতো? আদান প্রদান হচ্ছে না? আদান প্রদান হচ্ছে। পানির অণুর সংকেত এবং মৌলের যৌগমূলকের প্রকৃত সংকেত সংখ্যার মাধ্যমে কোনো অণু প্রকাশ করাই হলো যৌগের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। আমরা এই ক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের যৌগমূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে সাবস্ক্রিপ্ট আকারে লিখি। এটা বললামই, সাবস্ক্রিপ্ট আকারে আমরা হচ্ছে যে লিখবো। দেখো রাসায়নিক সংকেত লেখার নিয়ম ভালো করে বুঝো। কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে সেইটাকে সংখ্যাটিকে ইংরেজি হরফের প্রতীকের ডান পাশে লিখে ছোট করে লিখতে হবে, ছোট করে সাবস্ক্রিপ্ট আকারে। নাইট্রোজেন অণুতে দুটি পরমাণু থাকে, নাইট্রোজেন অণুতে এখানে তার অন্য কেউ গঠন হচ্ছে না, জাস্ট যেটা অণুর কথা বলা হচ্ছে, তাই এটা হচ্ছে N2 এমন ভাবে হয়ে গেল। একই রকম ভাবে ওজনের একটা অণুতে 3টি অক্সিজেন পরমাণু থাকে, ওজন O3, ওজন 3টা পরমাণু আছে। ওকে, যেটার কথা বলতেছি তো নাইট্রোজেন ওজনের যেমন একটা অণুতে 3টা অক্সিজেন পরমাণু আছে, সেটা কত? O3। কিছু মৌল অণু গঠন করে না, তাই তাদেরকে শুধু প্রকৃতিক দিয়ে বোঝানো হয়, যেমন ধরো হচ্ছে সোডিয়াম, এর তো কোনো অণু ফর্মুলা নাই, সোডিয়াম থেকে গেল সেটা, ঠিক আছে। ওকে, কাজে আয়রনকে বোঝাতে ফেরাম, শুধু ফেরাম লিখলেই হবে। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু গঠন করেন, তাই হিলিয়ামকে বোঝাতে শুধু হিলিয়াম লিখলেই হয়। এই বেসিক নিয়মটা আমরা বুঝছি, এগুলো অণুর কথা। একাধিক অন্যান্য অণু মিলে যখন তৈরি করবে তখন হচ্ছে আমি যে প্রথমেই বললাম তাদের যোজনী আমরা আদান প্রদান করবো, সেটার কথা। এটা পাবা তুমি এখানে। দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে যোজনীর প্রতীক দুটি পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটি যোজনী লিখতে হবে। যেমন অ্যালুমিনিয়ামের ধরে নাও যোজনী কত ভাইয়া তোমার? 3। অক্সিজেনের যোজনী কত তোমার? 2। তাহলে এই দুইটাকে আমরা মানে কি করব? এক্সচেঞ্জ করে আসলে একটা তার যৌগ লিখবো, যৌগের সংকেত লিখবো। তাহলে সেটাকে আমরা কত লিখবো বলো তো? Al2O3। তাদের যোজনী কি হইলো? আদান প্রদান করছি না বলো তো? যোজনী আদান প্রদান করে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কিন্তু এমন হবে, বুঝছো? অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। কোনটি সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্যও নয়, কোনটা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য আমরা দেখতেছি, যাচ্ছি সেখানে। আচ্ছা, সংকেত দ্বারা বিভাজিত না হলে যৌগের সংকেতকে আমরা লিখতে হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো কি লিখছে যৌগটি, কই গেল? অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে দেখো, বোঝা যাচ্ছে? বাংলা হিসাব এবং খুব সহজ হিসাব। ধরো কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্যও আছে, ধরে নাও। আমি যদি সেখানে যাই, আচ্ছা, আবার হচ্ছে যে ধরো তোমাকে বলতেছে যে অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়ামের কত ভাই? 3। ফসফেটের কত বলো তো? PO4 3-। তো ওর তোর তো যোজনী হচ্ছে 3, তাই না? যোজনী তো হচ্ছে 3। তাহলে অ্যালুমিনিয়াম ফসফেট লিখলে তুমি কি লিখবা? AlPO4, অ্যালুমিনিয়াম ফসফেট। দেখো এখানে কারো যোজনী হচ্ছে যে আলাদা রকম ভাবে আমাকে লিখতে হয় নাই। বাট আমি যদি ক্যালসিয়াম ফসফেট জিনিসটাকে লিখি, ক্যালসিয়ামটা কত ভাইয়া? 2। ফসফেটটা কত আসলে? PO4, এটা তো 3-, এটা হচ্ছে 3। তাহলে যদি আমি ক্যালসিয়াম ফসফেট লিখি তখন আমাকে থেকে এটা চেঞ্জ করতে হবে, এবং এর পুরোটা কিন্তু একটা, তাই এটাকে ব্র্যাকেট দিয়ে লেখা লাগে। দেখো ক্যালসিয়ামে কত হবে? ক্যালসিয়ামে হবে হচ্ছে 3, আর ফসফেটের এখানে কত হবে? PO4, তারপরে হবে হচ্ছে ভাই 2। বোঝা লাগবে জিনিসটা। দেখো PO4 তারপরে হবে হচ্ছে 2। বুঝতেছো এই যে যৌগমূলকের কাহিনীটা? আমি এখানে অ্যামোনিয়াম ফসফেট অব্দি লিখে দেখাবো। ধরো হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট আসছে, তাহলে NH4 এটা তো আসলে +1, এর তো আসলে 1 যোজনী। আর ফসফেট PO4 3-, এর কত আসলে বলো তো? 3। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে NH4 এটা হচ্ছে 1 তো আর ব্র্যাকেট দিয়ে লেখার দরকার নাই। বাট ফসফেটটাকে মানে সরি NH4 এ আসলে কয়টারে যোজনী আদান প্রদান করবো না? এর তো যোজনী 1, তাহলে এর এখানে আমাকে লিখতে হবে কত আসলে? ফসফেটের যোজনীটা 3 লিখলাম। আর ফসফেটের যোজনীতে আর কোনো আমাদেরকে কি লেখা লাগবে না, কোনো 1 দেওয়া লাগবে না, কোনো ব্র্যাকেট দিয়েও কিছু দেওয়া লাগতেছে না, হয়ে গেল সিম্পলি। বুঝছো? ওকে, এবার আসো যদি আমাদের কোনো একটা কমন সংখ্যা দ্বারা আসলে ভাগ যায় তখন আমরা জিনিসটাকে কিভাবে লিখবো? কোনো একটা কমন সংখ্যা দ্বারা, সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে, যেমন ধরো কার্বনের যোজনী ধরো 4 ব্যবহার হচ্ছে, অক্সিজেনের যোজনী ধরে নাও ভাই 2 ব্যবহার হচ্ছে, কমন সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে না, এই দুইটা দিয়ে যৌগ গঠিত হলে তুমি কি লিখবা? C2O4 লিখবা। এমন এই যৌগটাকে 2 দ্বারা ভাগ করতে পারো না তুমি? CO2 লিখতে পারো, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল, এটাই হয়ে যাচ্ছে এমন। ঠিক আছে, মৌলগুলোকে এরকম ভাবে ভাগফল আকারে লিখতে হয়, কার্বন এবং অক্সিজেন। যেমন ধরো ম্যাগনেসিয়ামের হচ্ছে ভাই 2, অক্সিজেনের হচ্ছে তোমার 2। তুমি যদি এটাকে লিখো Mg2O2 এমনি লিখতা, এটাকে যদি কমন একটা সংখ্যা দ্বারা ভাগ করে দাও তাহলে সেটা কত হবে? MgO না? এটাই হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ক্লিয়ার? আচ্ছা, 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায়, অক্সিজেনের যোজনীকে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায়। প্রথমের নিয়ম অনুযায়ী সংকেতে কার্বন 1 এবং অক্সিজেনের পাশে 2 লিখতে হবে। কার্বন সংখ্যাটি লেখার প্রয়োজন নেই, তাই ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড লিখলেই হয়েছে। সালফেটের জন্য যদি আমি লিখি যোজনী হচ্ছে 2 দ্বারা ভাগ করে 1 পাওয়া যায়, ফেরাস সালফেট। এই দেখো ফেরাম আমি ব্যবহার করলাম 2, সালফেট SO4 2-, এর কত? 2। তাহলে এখানে তুমি কত লিখতে আসলে? এটাও আদান প্রদান করো 2।
এই 2 আর 2 তো নর্মাল, কাটালার দরকার নেই তোমার, বাট তুমি তাহলে লিখতে পারবা কি ফেরাস সালফেট শুধুই তো লিখতে পারো, লিখতে পারো না? দেখো ফেরাস সালফেট লিখছি। আমি যদি এটা ফেরামের 3 ব্যবহার করতাম, ধরে নাও এখানে এমন ব্যবহার করলাম, ফেরামেরটা হচ্ছে 3, সালফেটেরটা হচ্ছে কত 2, তাহলে এখানে যদি এটা ব্যবহার করতাম তাহলে আমাকে আদান প্রদান করতে হতো না, ফেরামটা ব্যবহার করতে এই যে এরকম, তারপরে সালফেট, এটাকে টোটালটাকে ঘিরে আমাকে 3 দিতে হতো, ফেরিক সালফেট। দেখছো ফেরিক সালফেট, ক্লিয়ার? এমন বোরন আর নাইট্রোজেনের যোজনী 3, এদের 3 দ্বারা ভাগ করলে আসলে 1 পাওয়া যায়, তার মানে এই যৌগটা হচ্ছে B3N3 এমন বলতে পারো, তাহলে BN এরকম। আর সবসময় মাথায় রাখবা যে যৌগ লেখার ক্ষেত্রে আমরা সবসময় ধরো যে সোডিয়াম ক্লোরাইড লিখি, ক্লোরাইড সোডিয়াম কিন্তু লিখি না। কেন? কারণ আমরা সবসময় যার তড়িৎ ঋণাত্মকতা কম তাকে সামনে রাখি, যার তড়িৎ ঋণাত্মকতা কম তাকে সামনে রাখি। তড়িৎ ঋণাত্মকতা কোথায় পড়ছি? পর্যায় সারণী অধ্যায়টাতে পড়ছি, বললে পর্যাবৃত্ত ধর্মের ভিতরে তড়িৎ ঋণাত্মকতা যার কম তাকে সামনে রাখবো। বেসিক্যালি ক্যাটায়ন অ্যানায়নকেও দিয়েও তুমি চিন্তা করতে পারো, বাট যখনই তুমি হচ্ছে চিন্তা করবা ওই এয়ার কনসেপ্টে, কি বলবো, যখন তুমি চিন্তা করবে একটা সমযোজী বন্ধন, তখন কিন্তু আর কি ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কোনটা এটা বুঝতে পারবে না, তখন তোমাকে তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টেই আসতে হবে। যেমন ClH তুমি কিন্তু লিখো না, তুমি লিখো কি HCl লিখো, তাই না? HCl লিখো, কি করলে আসলে তড়িৎ ঋণাত্মকতা যার কম তাকে সামনে রাখছো, সেই জিনিসটাকে মাথায় রাখবা। ক্লিয়ার? আশা করি পারা যাবে, হোপসো কোনো প্রবলেমে পড়বা না। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের এই রাসায়নিক সংকেত লেখার কথাবার্তা। এখন আমরা যাব হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বা স্থূল সংকেত, এই দুইটা জিনিস আমরা পড়বো হচ্ছে আমাদের পার্ট 2 এর মধ্যে, পার্ট 2। সো আমাদের পার্ট 1 আসলে ডান, এবং সবাইকে হচ্ছে আমাদের থ্যাংক ইউ। আশা করি আমরা যে 3টা লেকচারের মধ্যে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। সো তুমি এই পর্যন্ত যেরকমভাবে মনোযোগ দিয়ে পড়লা, সেই সেম মনোযোগটুকু দিয়েই হচ্ছে যে পরের পার্টগুলোকে কন্টিনিউ করো। এই চ্যাপ্টার ডাল ভাত, কিচ্ছু না, ইজিলি ডাল ভাত। বুঝছো আমার কথা? কোনো বিষয় না ইনশাল্লাহ। সো ঠিক আছে, দেখা হবে তাহলে আমাদের পার্ট 2 লেকচারের ভিতরে। পার্ট 1টা এখানেই শেষ হোক। সবাই অনেক অনেক ভালো থাকো, নোট করে পড়াশোনা করতে থাকো। দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।